আমরা তো সারা দিনই ইন্টারনেটে থাকি তাই না? কিন্তু কখনো কি ভেবে দেখেছি এই যে কোটি কোটি কম্পিউটার এরা একজন আরেকজনের সাথে কিভাবে কথা বলে? আজকের এই বিশ্লেষণে আমরা কম্পিউটার নেটওয়ার্কের সেই জগৎটাতেই ডুব দেব। তো প্রশ্নটা খুবই সহজ। দুটো কম্পিউটার কিভাবে নিজেদের মধ্যে কথা বলে? একটা ডিভাইস থেকে আরেকটা ডিভাইসে তথ্য যায় কিভাবে? এর উত্তরটা হলো নেটওয়ার্ক। খুব সহজ করে বললে, যখন দুই বা তার বেশি কম্পিউটারকে জুড়ে দেওয়া হয়, কেন? যাতে তারা নিজেদের মধ্যে তথ্য বা রিসোর্স, যেমন ধরুন একটা প্রিন্টার, শেয়ার করতে পারে। আর এটাই হলো একটা নেটওয়ার্কের একদম বেসিক আইডিয়া। তাহলে চলুন আজকের আলোচনাটা কিভাবে এগোবে তার একটা ছোট্ট ম্যাপ দেখে নিই। প্রথমে আমরা জানব নেটওয়ার্ক জিনিসটা আসলে কি। তারপর দেখব ছোট থেকে বড় নেটওয়ার্কগুলো কেমন হয়, কি কি ডিভাইস লাগে, তথ্য কিভাবে যাতায়াত করে, আর সবশেষে জানব নেটওয়ার্ক ডিজাইনের কিছু মজার প্যাটার্ন বা টোপোলজি নিয়ে। আচ্ছা, তাহলে শুরু করা যাক। নেটওয়ার্কের আকার কিন্তু অনেক রকমের হতে পারে। মানে একটা ছোট্ট ঘরের ভেতর থেকে শুরু করে পুরো পৃথিবী জুড়েও এর বিস্তার হতে পারে। সবচেয়ে পরিচিত আর ছোট স্কেলের নেটওয়ার্ক হল ল্যান, মানে লোকাল এরিয়া নেটওয়ার্ক। ভাবুন তো, আপনার বাসা বা অফিসের সবগুলো কম্পিউটার, প্রিন্টার যে একটা আরেকটার সাথে কানেক্টেড, সেটাই কিন্তু একটা ল্যান। আর এই সংযোগটা তৈরি করতে হাব বা সুইচের মতো কিছু ডিভাইস লাগে। এখন ধরুন একটা বিল্ডিং থেকে বের হয়ে যদি পুরো একটা শহরকে কানেক্ট করতে চাই, তখন কি হবে? তখনই আসে ম্যান বা মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। এটা আসলে একটা শহরের ভেতরে থাকা অনেকগুলো ল্যানকে একসাথে জুড়ে দেয়, আর স্বাভাবিকভাবেই এর স্পিডও অনেক বেশি হয়। আর সবার শেষে আছে ওয়্যান বা ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। এটা হলো নেটওয়ার্কের বিগ বস। এটা বিভিন্ন শহর, দেশ, এমনকি মহাদেশের নেটওয়ার্কগুলোকেও এক করে দেয়। আর এর সবচেয়ে বড় উদাহরণ কি বলুন তো? ঠিক, ইন্টারনেট। এই বিশাল নেটওয়ার্কটা সামলানোর জন্য রাউটার আর মডেমের মতো ডিভাইসগুলো কাজ করে। এই টেবিলে তাকালে তিনটা নেটওয়ার্কের পার্থক্যটা একদম পরিষ্কার হয়ে যাবে। দেখুন, একদিকে ল্যান, যার এলাকা শুধু একটা বিল্ডিংয়ের মধ্যে। এরপর ম্যান, যেটা একটা পুরো শহর জুড়ে। আর ওয়্যান তো পুরো বিশ্বটাই এর আওতায়। গতি আর ব্যবহৃত ডিভাইসের ক্ষেত্রেও দেখুন কত পার্থক্য। একটা নেটওয়ার্ক কিন্তু শুধু কম্পিউটার দিয়ে চলে না। এর পেছনে আরও অনেক যন্ত্রপাতি আছে, যেগুলো ছাড়া এই পুরো সিস্টেমটাই অচল। নেটওয়ার্কের ডিভাইসগুলোকে আমরা মূলত দুইটা দলে ভাগ করতে পারি। একদিকে আছে এন্ড ডিভাইস, মানে আমাদের কম্পিউটার বা প্রিন্টার, যারা চিঠি লেখে বা চিঠি পড়ে। আর অন্যদিকে আছে ইন্টারমিডিয়ারি ডিভাইস। এরা হলো সেই পোস্ট অফিসের লোকজনের মতো, যারা চিঠিটা ঠিকঠাক ঠিকানায় পৌঁছে দেয়, যেমন সুইচ বা রাউটার। এন্ড ডিভাইস কোনগুলো? আরে এই তো আমাদের কম্পিউটার, ল্যাপটপ, সার্ভার, এমনকি আজকালকার আইপি ফোন বা আইপি ক্যামেরাও কিন্তু এন্ড ডিভাইস। টেকনিক্যাল ভাষায় এদেরকে হোস্টও বলা হয়। আর এইগুলো হলো সেই ট্রাফিক পুলিশের মতো, মানে ইন্টারমিডিয়েটরি ডিভাইস। সুইচ, হাব, রাউটার এরাই ঠিক করে দেয় কোন ডেটা কোন পথে যাবে, যাতে নেটওয়ার্কে কোনো জ্যাম না লাগে আর ডেটা ঠিকঠাক গন্তব্যে পৌঁছায়। ডিভাইস তো হলো, কিন্তু এই ডিভাইসগুলোর মধ্যে ডেটা যায় কিসের ভেতর দিয়ে? মানে ডেটা চলার রাস্তাটা কি? ডেটা চলার জন্য মূলত ৩ ধরনের রাস্তা আছে। ১. সাধারণ তামার তার। ২. আলোর গতিতে ডেটা পাঠানোর জন্য ফাইবার অপটিক কেবল। আর ৩. তার ছাড়া, মানে ওয়্যারলেস ট্রান্সমিশন। এখন কোনটা ব্যবহার করা হবে সেটা নির্ভর করে অনেক কিছুর ওপর, যেমন দূরত্বটা কত, খরচ কেমন পড়বে, আর কত স্পিড দরকার। ঘরের ভেতরে হয়তো সাধারণ তারেই চলে যায়, কিন্তু এক দেশ থেকে আরেক দেশে ডেটা পাঠাতে কিন্তু ফাইবার অপটিক ছাড়া গতি নেই। আচ্ছা, এবার আসা যাক আমাদের আলোচনার সবচেয়ে মজার একটা অংশে। নেটওয়ার্কের ডিভাইসগুলো তো আছে, কিন্তু সেগুলোকে সাজানো হবে কিভাবে? এই সাজানোর আর্কিটেকচার বা নকশাটাকেই বলা হয় টোপোলজি। একদম সহজ করে বললে, টোপোলজি হলো একটা নেটওয়ার্কের ম্যাপ। এই ম্যাপ দেখেই বোঝা যায় কোন ডিভাইসটা কার সাথে কিভাবে কানেক্টেড। চলুন কয়েকটা জনপ্রিয় ডিজাইন দেখে নিই। প্রথমে দেখি বাস টপোলজি। এখানে সব কম্পিউটার একটা লম্বা কমন লাইনের সাথে জুড়ে থাকে। এটা বানানো খুব সোজা আর খরচও কম, কিন্তু সমস্যা একটাই, আর সেটা বেশ বড়। ওই মূল লাইনটাতে যদি কোনো সমস্যা হয়, তাহলে কিন্তু পুরো নেটওয়ার্ক ডাউন। এরপর আছে রিং টপোলজি। নাম শুনেই বোঝা যাচ্ছে এখানে ডিভাইসগুলো একটা রিং বা বৃত্তের মতো করে সাজানো থাকে। ডেটা একদিক থেকে আরেক দিকে ঘুরতে থাকে। কিন্তু এখানেও বাস টপোলজির মতোই একটা বড় রিস্ক আছে। যদি এই রিংয়ের কোনো একটা কম্পিউটার বা তার নষ্ট হয়, পুরো সার্কেলটাই ব্রেক হয়ে যায় আর নেটওয়ার্ক থেমে যায়। আর এটা হলো স্টার টপোলজি, যেটা সম্ভবত আমরা সবচেয়ে বেশি দেখে থাকি। বাসা অফিসে এটাই চলে।
এখানে সব ডিভাইস একটা সেন্ট্রাল পয়েন্টে মানে একটা হাব বা সুইচের সাথে কানেক্টেড থাকে। এর সবচেয়ে বড় সুবিধা কি জানেন? কোনো একটা কম্পিউটার নষ্ট হলেও বাকিদের কোনো সমস্যা হয় না। কিন্তু হ্যাঁ, যদি ওই মাঝখানের হাব বা সুইচটাই ফেল করে, তাহলে কিন্তু পুরো নেটওয়ার্কটাই বসে যাবে। আর সবশেষে মেশ টপোলজি। এটা হলো টপোলজির দুনিয়ার সবচেয়ে পাওয়ারফুল আর নির্ভরযোগ্য ডিজাইন। এখানে প্রত্যেকটা ডিভাইস বাকি সব ডিভাইসের সাথে সরাসরি কানেক্টেড। ভাবা যায় এর ফলে কি হয়, একটা রাস্তা বন্ধ হয়ে গেলে ডেটা অন্য হাজারটা রাস্তা দিয়ে চলে যেতে পারে। খুবই নির্ভরযোগ্য, তাই না? এই কারণেই ইন্টারনেটের মতো বিশাল আর ক্রিটিক্যাল নেটওয়ার্কের কোর লেভেলে এই টপোলজি ব্যবহার করা হয়। তবে হ্যাঁ, এটা বানাতে খরচ আর ঝুঁকি দুটোই অনেক বেশি। তাহলে এই যে এতগুলো ডিজাইন আমরা দেখলাম, এগুলো জানার পর একটু ভাবুন তো, আমাদের চারপাশের নেটওয়ার্কগুলো আসলে কোন ডিজাইনে তৈরি? যেমন আমাদের অফিসের নেটওয়ার্কটা হয়তো একটা স্টার টপোলজি, কিন্তু যে বিশাল ইন্টারনেট দিয়ে আমরা পুরো দুনিয়ার সাথে যুক্ত, সেটার ভেতরের গঠনটা নিশ্চয়ই আরও অনেক বেশি জটিল, হয়তো অনেকগুলো টপোলজির একটা মিশ্রণ। ব্যাপারটা বেশ ভাবার মতো, তাই না?